এবার সলভ করব হচ্ছে উভয়জের। তো উভয়জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী আমরা এর আগে একক যে শিখেছি, এবার উভয়জের খুব ইজি, কিন্তু অ্যাডমিশন টেস্টে প্রচুর প্রশ্ন এটা থেকে, এবং বোর্ড এক্সামে আসে, সৃজনশীল, তো সব কিছু মিলিয়েই তোমাদের জানতে হবে। আবার বোর্ড এক্সামে এমসিকিউ আসে এটা থেকে। সো উভয়জেরকে কোনোভাবেই মিস করা যাবে না। খুব মনোযোগ সহকারে দেখো, আমি খুবই অল্প সময়ের মধ্যে চেষ্টা করবো ক্লাসটাকে শেষ করার। ওকে, ঠিক আছে। তো উভয়জের পদ্ধতিতে সলভ করার আগে খেয়াল করে দেখবা, বেশিরভাগ ক্ষেত্রে অঙ্কে দুই বইয়েরই টাকার পরিমাণ দেওয়া থাকবে, নগদান বই এবং পাস বই, উভয় বইয়ের জেদ দেওয়া থাকবে। দেখো এখানে নগদান বই অনুসারে ব্যাংক জমা দেওয়া আছে 20,500, আর পাস বই অনুসারে ব্যাংক জমা দেওয়া আছে 20,150। তো এটা আমরা আগে লিখে ফেলবো, এক পাশে নগদান বই, আরেক পাশে পাস বই। নগদান বই কত? 20,500। আর পাস বই কত? পাস বই অনুযায়ী ব্যাংক জমা কত? 20,150। তোমরা পুরো কথাটা লিখবা, আমি শর্টে অঙ্কটাকে সারবো, অর্থাৎ পুরো বাক্য লিখবো না, আমি শুধু যোগ বিয়োগ আকারে লিখবো, কিন্তু তোমাদের কিন্তু পুরো বাক্য লিখতে হবে। ওকে, এবং এই অঙ্কের উপরে তোমরা প্রতিষ্ঠানের নাম, তারপরে ব্যাংক সমন্বয় বিবরণী লিখে তারিখটা লিখবা, ডিসেম্বর 31, 2020 তারিখের জন্য এটা লিখবা, ঠিক আছে? এখানে এটা লিখে দিবা। ওকে, আমরা দুই বইয়ের টাকার পরিমাণ লিখলাম, এবার সলভ করব। তো উভয়জের কিভাবে সলভ করতে হয় আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবা এবং প্রয়োজনীয় নোট করবা। যার বইয়ের ভুল তার বইয়ের সাথে যোগ বিয়োগ। ভুল যদি নগদান বইয়ের হয়, নগদান বইয়ের সাথে যোগ বিয়োগ। ভুল যদি ব্যাংকের বইয়ের হয়, তাহলে ব্যাংকের বইয়ের সাথে যোগ বিয়োগ। যোগ হলে যোগ, বিয়োগ হলে বিয়োগ। ঠিক আছে? এখন চিনবো কি করে কোনটা নগদান বইয়ের ভুল, কোনটা ব্যাংকের বইয়ের ভুল? এটাই চেনাবো, এটাই আমার ক্লাস। খেয়াল করো, 6টা গরমিলের কারণ দেওয়া আছে। কি কারণে নগদান বই আর ব্যাংকের বইয়ের মধ্যে গরমিল হয়? এই গরমিলের কারণ থেকে আমরা প্রথমত চিনব কোনটা কার বইয়ের ভুল, কোনটা নগদান বইয়ের ভুল আর কোনটা ব্যাংকের ভুল, সেটাকে চিনব। তারপর যোগ করা লাগলে যোগ করব, বিয়োগ করা লাগলে বিয়োগ করব। আমি এখানে লিখলাম নগদান বই, পাস বই। ওকে, আচ্ছা পড়ো। পাওনাদার বরাবর 3,000 টাকার চেক ইস্যু করা হয়েছিল, তার মধ্যে 1500 টাকা চেক পরিশোধের জন্য এখনো উপস্থাপিত হয়নি। এখন এখানে কি করে চিনবো কোনটা নগদান বইয়ের ভুল, কোনটা পাস বইয়ের ভুল? আমি বলেছি যার বইয়ের ভুল তার বইয়ের সাথে যোগ বিয়োগ। নোট করো, যে লিখেনি তার ভুল, যে লিখেনি তার ভুল। কোনো লেনদেন নগদান বই লিখেছে, ব্যাংক লিখেনি, তার মানে ব্যাংকের ভুল। কোনো লেনদেন ব্যাংক লিখেছে, নগদান বই লিখেনি, তার মানে নগদান বইয়ের ভুল। যে লিখেনি তার ভুল, এবং যে লিখেনি তার ভুল, এবং তার বইয়ের সাথেই যোগ বিয়োগ হবে। এবার যোগ না বিয়োগ সেটা বলবো আমি ম্যাথ সলভ করতে এসে। পাওনাদার বরাবর 3,000 টাকার চেক ইস্যু করা হয়েছিল, 1500 টাকার চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। সো এটা লিখেছে কে? 1 নম্বর এটা লিখেছে নগদান বই, সে 3,000 মাইনাস করেছে। এটা লিখেনি কে? ব্যাংক, কারণ ব্যাংকের মাইনাস করতে হতো 3,000, কিন্তু ব্যাংক মাইনাস করেছে কত? 1500। তার মানে কি ব্যাংক লিখেনি, তাহলে ভুল কার? ব্যাংকের। তাহলে এটা ঠিক করেছে কে? ও আচ্ছা, ব্যাংক লিখেনি, ব্যাংকের ভুল। এখন প্রশ্ন হলো, তো ভুল যেহেতু ব্যাংকের, তাহলে ব্যাংকের সাথে যোগ বিয়োগ করতে হবে। প্রশ্ন হলো যোগ করবে না বিয়োগ করবে? বিয়োগ করতে হবে 1500 টাকা। কেন বিয়োগ করব? কেন বিয়োগ করব? এটা ভুল করেছে ব্যাংক, তাহলে এটা সঠিক করেছে কে? নগদান বই। সে কি করেছে? মাইনাস। তাহলে ব্যাংকেও করতে হবে কি? মাইনাস। ব্যাংক আগে 1500 মাইনাস করেছিল, এখন আবার 1500 মাইনাস করলো। ওকে, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, এই সরাসরি বানান ভুল আছে, একটু খেয়াল করো। সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয়েছে যা নগদানভুক্ত হয়নি। এই যে কথাটা বলা হয়েছে নগদানভুক্ত হয়নি, তার মানে এটা নগদান বইয়ের ভুল। ক টাকা? 2,000 টাকা। তাহলে 2 নম্বরটা ভুল কার? নগদান বইয়ের। তাহলে এটা ঠিক করেছে কে? ব্যাংক। সে কি করেছে? আমাদের প্রাপ্য হিসাব সরাসরি ব্যাংকে জমা দিয়েছে, তার মানে ব্যাংক এটাকে কি করছে? যোগ করেছে। আমাদের অ্যাকাউন্টে টাকা বাড়ছে, যোগ করছে। কিন্তু এটা লিখে নিকে নগদান বই, তাহলে ভুল নগদান বইয়ের। সো নগদান বইয়ের সাথে যোগ বিয়োগ হবে। এখন প্রশ্ন হলো যোগ করবো না বিয়োগ করব? বলো দেখি তোমরা, যোগ হবে না বিয়োগ হবে? অবশ্যই যোগ হবে। প্রশ্ন হলো কেন? কারণ এটা সঠিক করেছে কে? ব্যাংক। পাস বই। সে কি করছে? যোগ। তার মানে নগদান বইকেও করতে হবে কি?
যোগ। ওকে, দেন আদায়ের জন্য 3,000 টাকা করে 2টি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, কিন্তু তার মধ্যে একটি চেকের টাকা এখনো আদায় হয়নি। এটা কার দায়িত্ব ছিল আদায় করা? এটা দায়িত্ব ছিল ব্যাংকের আদায় করার। ব্যাংক আদায় করেনি, দ্যাট মিনস ব্যাংক লিখেনি। তবে হ্যাঁ, এখানে একটা কথা, 3,000 টাকা করে 2টা চেক, একটা চেক নিয়ে কোনো ভেজাল নাই, একটা চেকের টাকা আদায় করছে, 2 বই লিখেছে, ওটা নিয়ে কোনো প্রশ্ন হচ্ছে না। কিন্তু একটা চেকে 3,000 টাকার একটা চেকের টাকা নগদান বই প্লাস করেছে, নগদান বই প্লাস করেছে, কারণ আদায় করার জন্য ব্যাংকে জমা দিয়েছে, কিন্তু ব্যাংক আদায় করেনি, তার মানে ভুল কার? ব্যাংকের। অ্যান্ড প্রশ্ন হলো ব্যাংকের সাথে যোগ করবেন না বিয়োগ করবেন? ভুল যেহেতু ব্যাংকের, তাহলে 3,000 টাকা ব্যাংকের সাথে প্লাস না মাইনাস? প্লাস করব। কেন? কারণ এটা ঠিক করেছে কি, সঠিক করেছে কে? নগদান বই। সে কি করেছে? যোগ। তাহলে ব্যাংকেও এটা করতে হবে কি? যোগ। তারপরে ব্যাংক কর্তৃক প্রদত্ত বিলের টাকা পরিশোধ করছে, নগদান ভুক্ত হয়নি, তার মানে ভুল নগদান বইয়ের। তাহলে এটা ঠিক করেছে কে? ব্যাংক। আমাদের দায় আমাদের হয়ে পরিশোধ করেছে ব্যাংক, তার মানে ব্যাংক 1,000 টাকা মাইনাস করছে, ব্যাংক ঠিক করছে। তাহলে এটা লেখার দরকার ছিল কার? নগদান বইয়ের মাইনাস করার কথা, নগদান বই মাইনাস করেনি, তাহলে ভুল নগদান বইয়ে। তাহলে নগদান বইয়ের সাথে যোগ বিয়োগ হবে। এখন প্রশ্ন হলো যোগ করবেন না বিয়োগ করবেন? অবশ্যই বিয়োগ করব, কারণ এটা সঠিক করেছে ব্যাংক, সে করছে মাইনাস, তো নগদান বইকে ওকে মাইনাস করতে হবে। দেন ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 250 টাকা নগদানভুক্ত হয়নি, নগদানভুক্ত হয়নি, তার মানে ভুল নগদান বইয়ের। তাহলে এটা ঠিক করেছে কে? 5 নম্বরটা ঠিক করেছে কে? সঠিক করেছে কে? ব্যাংক। ব্যাংক কী করেছে? আমাদের অ্যাকাউন্টে টাকা বাড়িয়ে দিয়েছে। কয় টাকা? 250 টাকা। তাহলে এটা ভুল করেছে নগদান বই, নগদান বই লিখেনি, তার মানে ভুল করছে নগদান বই। সো ব্যাংক এটা কি করছে? প্লাস। তাহলে নগদান বইকে এটা করতে হবে কি? প্লাস। 250 টাকা প্লাস করতে হবে। ওকে, ও এখানে 1,000 ব্র্যাকেট দেওয়া হয়নি, যদিও এখানে মাইনাস চিহ্ন দিয়েছি, ব্র্যাকেট না দিলে হতো। দেন ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ মানে কি? ব্যাংক সেবা দেওয়ার বিনিময়ে সার্ভিস চার্জ 100 টাকা কেটে নিয়েছে, মানে ব্যাংক মাইনাস করছে, নগদানভুক্ত হয়নি, তার মানে ভুল কার? নগদান বইয়ের। তাহলে নগদান বইয়ের ভুল, তাহলে নগদান বইয়ের সাথে যোগ বা বিয়োগ? এখন আগে 100 টাকা লিখি, এখন বলেন এটা যোগ করব না বিয়োগ করব? অবশ্যই বিয়োগ করব। প্রশ্ন হলো কেন? এটা সঠিক করেছে কোন বই? ব্যাংক। সে কি করছে? 100 টাকা মাইনাস করেছে, তাহলে নগদান বইকেও 100 টাকা কি মাইনাস করতে হবে। তাহলে এই 100 টাকা মাইনাস করবেন। তাহলে এখান থেকে কি শিখলেন? যে লিখেনি তার ভুল, নগদান বই লিখেনি, নগদান বইয়ের ভুল, ব্যাংক লিখেনি, ব্যাংকের ভুল। তো সেক্ষেত্রে যে লেনদেন নগদান বই লিখেছে, ব্যাংক লিখেনি, ব্যাংকের ভুল, সো ব্যাংকের সাথে যোগ বিয়োগ করেছে। যে লেনদেন ব্যাংক লিখেছে, নগদান বই লিখেনি, সো নগদান বই লিখেনি, নগদান বইয়ের ভুল, সো এটা নগদান বইয়ের সাথে যোগ বিয়োগ। তো যোগ করা লাগলে যোগ, আর বিয়োগ করা লাগলে বিয়োগ। তো যোগ বিয়োগ করার ক্ষেত্রে আমরা কি নিয়ম মেনেছি একটু খেয়াল করেন। যে লেনদেন ব্যাংক লিখেছে, নগদান বই লিখেনি, ভুলটা নগদান বইয়ের। সো ব্যাংক যদি এটাকে যোগ করে, তাহলে নগদান বইকে যোগ করতে হবে। ব্যাংক যদি বিয়োগ করে, নগদান বইকে বিয়োগ করতে হবে। অর্থাৎ যে বই সঠিক করেছে, সে যেই কাজটা করেছে, অন্য বইকেও সেম কাজ করতে হবে, তাহলে মিলে যাবে। ওকে, তাহলে এবার আমরা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে এদিকে 20,500, 2,000 প্লাস হবে, আর 250 টাকা প্লাস হবে, আর এখানে মাইনাস হবে 1100 টাকা। তাহলে হচ্ছে 20,750 থেকে আমরা 1100 বাদ দিলে 21,650 টাকা হবে। ওকে, আর এখানে 20,150, তার সাথে 3,000 যোগ করছি, আর 1,500 আমরা বিয়োগ করেছি, এখানে এসে 21,650 টাকা হচ্ছে। সো উভয় জেরে অলওয়েজ মনে রাখবেন, 2 বইয়ের টাকার পরিমাণ অলওয়েজ সেম হবে। ঠিক আছে, তাহলে বুঝবেন আপনার অঙ্ক হয়ে গেছে, তাছাড়া কিন্তু হবে না। ওকে, তো এটা লেখার পরে এখানে যদিও জায়গা স্বল্পতা, আমি লিখে দিচ্ছি, এখানে লিখবেন সমন্বিত জের, এই পাশেও লিখবেন সমন্বিত জের, ওই টাকার সোজাসুজি লিখবেন, আমি জায়গা নাই তাই উপরে লিখলাম। ওকে, এটা হলে উভয় জের হয়ে গেল।